আজ শুরু হচ্ছে লাদাখ যাত্রার দ্বিতীয় অধ্যায়। প্রথমে আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই। লাদাখ সিরিজের প্রথম পর্বে আপনারা যেভাবে ভালোবাসা, সাপোর্ট আর উৎসাহ দিয়েছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। আজ আমি রওনা হচ্ছি বিহারের দেহেরি থেকে, গন্তব্য কানপুর। এই পথ শুধু রাস্তা নয়, প্রতিটা কিলোমিটার যেন একটা গল্প, একটা অনুভূতি। গরম রোদ, চলন্ত গাড়ি, রাস্তার ধুলো, সব কিছুর মাঝেও একটা স্বপ্নের খোঁজ। এই যাত্রা শুধু আমার নয়, আমাদের সবার। আপনি পাশে আছেন বলেই আমি ক্যামেরা নিয়ে আবার বেরিয়েছি আপনাদের হাসি, আবেগ আর রোমাঞ্চের ভাগ দিতে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দেহেরি, বিহার। আজকে আমাদের লাদাখ রাইডের ডে 2। সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি। তো এখন বাজে ঘড়িতে 12টা। আমাদের প্ল্যান ছিল সকাল 9টা থেকে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার, বাট গতকালকের এপিসোডটা আপনারা যদি দেখে থাকেন তারা আপনারা জানেন যে আমরা কত রাত্রিবেলা হোটেলে এসে পৌঁছেছি। তো শুতে শুতে তারপরে রাত 3টে বেজে গেছিলো। তো তার জন্য আজকে সকালবেলাটা আমাদের আর বেরোনো হলো না। প্যাকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রাইডিং গিয়ার্সও পরে ফেলেছি, শুধু জ্যাকেটটা গায়ে দেবো। তো চলুন একেবারে রেডি হয়ে বেরিয়ে যাই রুম চেক আউট করে, তারপরে মোটর ব্লগ সেটআপে দেখা করছি। তো আমরা মোটর ব্লগ সেটআপে চলে এসেছি, সুরজিৎ বেরিয়ে গেল। তো আমরা ওই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, অলমোস্ট 12:30 বেজে গেল। আর আমরা কালকে যে পথ দিয়ে এসেছিলাম দেহেরিতে, মানে যে পথ দিয়ে দেহেরি সার্ভিস রোডটা ধরেছিলাম, তো সেই পথেই আমরা যাব, গিয়ে ওখান থেকে মেন রাস্তাটা ধরবো। তো বিহারকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাব। এই কালকে রাত্রিবেলা কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই সামনে থেকে বাদিক যাব আমরা। এখান থেকে মাত্র 123 কিলোমিটার গেলেই আমরা বারাণসী পৌঁছে যাব। আমরা আজকে ইউপি পার করে অনেকটা চেষ্টা করবো যে যতটা ইউপি পার করা যায়। তো আস্তে আস্তে রোদের তাপ বেড়ে যাচ্ছে আর আমাদের একটু খিদেও পাচ্ছে। সকালবেলা মোটামুটি আমরা ড্রাই ফ্রুট খেয়ে বেরিয়েছি। এখন আমরা সোজা এই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যাব বারাণসী পার করে, তারপরে ইউপি যতটা যাওয়া যায় ততটা যাওয়ার চেষ্টা করব। গতকালকে কিন্তু আমরা 550 কিলোমিটার বাইক রাইড করে বাড়ি থেকে এই দেহেরি পর্যন্ত এসেছিলাম। আপনারা যদি এখনও লাস্ট এপিসোডটা না দেখে থাকেন তাহলে এই উপরে আই বাটনে লিঙ্ক রয়েছে, অবশ্যই দেখে নেবেন। ফার্স্ট এপিসোডটা দেখে তারপরে আসুন এই সেকেন্ড এপিসোডে, তাহলে কিন্তু আপনারা পুরো সিরিজটাতে এনজয় করতে পারবেন। সিটি থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর সামনে দেখুন পুরো পাহাড়। পুরো কালকে কিন্তু রাইডিং গিয়ার, জুতো, জ্যাকেট, মোজা সব কিছু ভিজে গেছিলো। কাল রাত্রিবেলা আমরা 3টে পর্যন্ত টাইম লেগেছে ঘুমোতে। তার কারণই হচ্ছে যে আমরা সমস্ত কিছু বসে বসে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছি। তো হেয়ার ড্রায়ারটা আমি মনে করে নিয়ে এসেছি, কারণ এটা আমি আমার গুরুদঙ্গর রাইডে একটা বড় শিক্ষা পেয়েছিলাম, ওই সময় আমি নিয়ে গেছিলাম। তো প্রচুর কাজে আসে এইরকম বৃষ্টির সময়। হেয়ার ড্রায়ার কিন্তু আপনি বাড়ি থেকে নিয়ে যেতে পারেন, আপনার প্যাকিং আইটেনারিতে অবশ্যই অ্যাড করে রাখবেন। ও এত ট্রাক, সকাল সকাল কিন্তু আমরা ট্রাকের মুখে পড়ে গেছি। এখন জানি না এই ট্রাকের লাইনটা কতক্ষণ থাকবে। বিহারের রাস্তা, সামনে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু NH-19। এই NH-19-এর উপরই পুরোপুরি আমরা থাকবো। আর মাঝে হয়তো আমরা NH-19 থেকে NH-16-এ কিছুটা সময়ের জন্য যাব, তারপরে আবার NH-19-এ আমরা ব্যাক করব। একটু স্পিডটা বাড়িয়ে নিলাম, কারণ হচ্ছে আমাদেরকে একটু কোথাও দাঁড়াতে হবে ব্রেকফাস্টের জন্য। যদিও এখন ব্রেকফাস্টের টাইম না, বাট আমরা একটু ব্রাঞ্চ টাইপের কিছুটা করে নেবো, যাতে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা একটু লেট করে করলে অসুবিধা না হয়। আর দেখুন একবার ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে, এদিকটা পুরো পাহাড়। এখানে একটা দেখুন পাহাড় আছে বিহারে, পাহাড়টা দেখুন অদ্ভুত টাইপের পাহাড়। আমরা বিহারে আজকে ডে 2তে ফার্স্ট টোল প্লাজায় এন্টার করতে চলেছি। টোল প্লাজার সামনেটায় রাস্তাটাতে কাজ হচ্ছে, যার জন্য এখানে ডাইভারশন রয়েছে প্রচুর। তো আমাদের বিহারে আজকে সেকেন্ড ডের ফার্স্ট টোল প্লাজা। আর পুরো ট্রিপের মানে ডে 1 থেকে এখনও অবধি যতগুলো টোল প্লাজা আমরা ক্রস করেছি, সেই পুরো ট্রিপের 8 নম্বর টোল প্লাজা এটা হচ্ছে সাসারাম টোল প্লাজা। তো এটা একটা টোল আছে সাসারাম টোল প্লাজা। এটা আবার এখানে আবার সেম ট্যাগই রয়েছে, যে গাড়িগুলো নিচ দিয়ে আসছে আর যে গাড়িগুলো ওই সাইড দিয়ে আসছে মনে হচ্ছে সেইভাবে ভাগ করে দিয়েছে। আর এরপরে আমরা একটু খাওয়া দাওয়ার দোকান দেখব, কোথায় একটু ভারী খাওয়া দাওয়া পাওয়া যায়, যাতে একটু পেটটা বেশিক্ষণ ভরা থাকে। তো জাস্ট সাসারাম টোল প্লাজাটা পার করে
আমরা ভিতরে ঢুকে যাচ্ছি লাজবাব রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। তো এখানে আমরা সকালে ব্রাঞ্চটা করে ফেলবো যাতে আমাদের রাস্তায় সেরকম খিদে না পায়। তো আমরা জাস্ট বাইকটাকে ওইখানে পার্ক করেছি, ওই জায়গাটায় বাইকটা পার্ক করা রয়েছে। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, ঢুকে লাগেজগুলো রাখলাম, মানে আমাদের যে ট্যাঙ্ক ব্যাগটা আছে ট্যাঙ্ক ব্যাগটা সবসময় ক্যারি করতে হয়, যেহেতু আমরা অনেকটা পথ যাবো আর দুপুরে লাঞ্চটাও করবো না, তো এখন একটু বেশি ভারী খাবার খেয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের সাথে একটু টক দই খাবো, টক দইটা কিন্তু আপনার পেটটাকে ঠান্ডা রাখবে, তো তার জন্য ফ্রাইড রাইস আর টক দই। তো আমরা হোটেলের ভিতরে ঢুকে বসে আছি, খাবারের অর্ডার দিয়েছিলাম, বললাম যে ফ্রাইড রাইস। আর ভিতরটা কিন্তু এসি রুম, তার জন্য আমাদের রাইডিং জ্যাকেট খোলার কোনো দরকার ছিল না, জাস্ট চেনটা খুলে রেখেছি, একটু হাওয়া পাস হচ্ছে। আর আমাদের ফ্রাইড রাইস এসে গেছে, এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। সুরজিৎ অলরেডি খাওয়া শুরু করেছে, কেমন খেতে? ঠিক আছে। আর তার সাথে নিচে হচ্ছে একটা টক দই। তো এই ফ্রাইড রাইসের দাম নিয়েছে 150 টাকা পার প্লেট, মানে আমার প্লেটটা 150 টাকা আর সুরজিতের প্লেটটা 150 টাকা। একজনের খাওয়ার মতো ঠিকই আছে, ওর সাথে একটু কোনো চিকেনের গ্রেভি টেভি হলে ভালো হতো খাওয়া, বাট যা আছে ঠিকই আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। ফ্রাইড রাইসটা মোটামুটি ছিল, চিকেনটা একটু বেশি অবস্থা খারাপ করে দিয়েছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা কিন্তু নন স্টপ ক্যামেরার রেকর্ডিংয়ের ব্যাটারি শেষ হওয়া না পর্যন্ত আমরা দাঁড়াবো না। অ্যাটলিস্ট 100 কিলোমিটার তো আমরা কভার করবো ডাইভারশন কাটিয়ে। আর রাস্তাটা একটু খারাপই আছে মোটামুটি এখানে, আর একদম রোদ ঝকঝকে ওয়েদার শুরু হয়ে গেছে। মোটামুটি কালকে আমাদের যা অবস্থা হয়েছিল, তারপরে আজকে যদি বৃষ্টি হতো তাহলে মোটামুটি আমাদের মেন্টালি হেলথ অতটা ভালো থাকতো না। বাট এই রোদটা পেয়ে অ্যাটলিস্ট যে না মাইন্ডসেটটা ঠিকঠাক আছে আজকে সারাদিনের মতো। তো আমরা বেশিক্ষণ দাঁড়াবো না আর কোথাও, একদম সোজা চলে যাব বারাণসী। বারাণসীতে গিয়ে তারপরে ওখান থেকে দাঁড়াবো, বারাণসীতে আপনাদেরকে গঙ্গা দর্শন করাবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব আমরা আমাদের বাকি ইউপির জার্নির পথে। তো দেহরি থেকে 90 কিলোমিটার পরেই আসছে হচ্ছে ইউপির বর্ডার। তো আমরা সকাল থেকে মোটামুটি 27 কিলোমিটার চালিয়ে ফেলেছি, 63 কিলোমিটার মতো বাকি আছে বর্ডার আসতে। তো চলুন আমরা বাইকটা চালাই আর আপনারাও আমার সাথে শেষ বিহারের স্ট্রেসটুকু আমার সাথে এনজয় করুন। দেখাচ্ছে মোহানিয়া, রুজহাই, বাগদি, চেরি। আমরা কিন্তু সোজা মোহানিয়ার উদ্দেশ্যেই যাব। মোহানিয়া আমরা যদিও দাঁড়াবো না, বাট ওটা একটা সিটি, মোহানিয়া পার করে আমরা দাঁড়াবো। জ্যাম জ্যাম দেখুন একবার প্রচুর জ্যাম। কালকে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির কাদা রাস্তায় রয়েছে। আমরা কিন্তু কন্টিনিউ 80-90 স্পিডে 100 স্পিডেও চালাচ্ছি বাইক। আর আকাশটা দেখুন, আবার কিন্তু আকাশে কালো মেঘে ঘনীভূত হচ্ছে। জানি না আমাদের কপালে বৃষ্টি আছে কিনা। আমরা কিন্তু রেনকোট ফেনকোট কিচ্ছু পরিনি, ফুরফুরিয়ে হাওয়া খেলাচ্ছি শরীরে। আর ওয়েদারটা যেরকম সেরকম রাস্তাটাও হয়ে গেছে। আর এই রাস্তাটা কিন্তু পিচের রাস্তা না, আপনারা যদি ভালো করে দেখেন এটা কিন্তু পুরো ঢালাই করা রাস্তা। মাঝে মাঝে 2-1টা জায়গায় পিচ আসছে, বাট এই জায়গাগুলো দেখুন পুরো সাদা। এটা কিন্তু পুরো ঢালাই করা রাস্তা। এই ঢালাই করা রাস্তা হওয়ার পিছনে কিন্তু একটা বড় সায়েন্টিফিক কারণ আছে। যেহেতু বিহার বেশি গরমের জায়গা, মানে গরমকালে এখানে টেম্পারেচার প্রচুর থাকে, তাই পিচের রাস্তা বানালে এই যে ট্রাকগুলো যাতায়াত করছে, পিচ গরমে গলে যায়। গলে গেলে কী হবে, ট্রাকগুলো যদি যায় তার রাস্তা খারাপ হয়ে যাবে, রাস্তা ভেঙে চুরে যাবে। তো তার জন্য এইগুলোকে ঢালাই করে দেওয়া হয়েছে। ঢালাই করার পরেও দেখুন কীরকম ক্র্যাক এসছে রাস্তার মাঝখানে। এটা কী নিয়ে যাচ্ছে তার, আমি তো ভাবলাম দূর থেকে টায়ার নিয়ে যাচ্ছে এইভাবে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখুন, এইদিকে ডান দিকে দেখুন রেলওয়ে ট্র্যাক রয়েছে। ট্রেন নেই, ট্রেন থাকলে দেখাতে পারতাম কীরকম সুন্দর লাগতো, বাট রাস্তাটা কিন্তু হেভি লাগছে। আর এই দিকটা দেখুন পুরো ধান ক্ষেত, কি সুন্দর লাগছে দেখুন পুরো ধান ক্ষেতটাকে দেখুন একবার। ও ভাই পয়সা ফেরত পুরো। এবার দেখুন এই ভিউটা দেখুন, এদিকে ধান ক্ষেত, রোড, আর ওই যে রেলওয়ে ট্র্যাক যাচ্ছে। আর বলতে বলতে কিন্তু সূর্য আবার মাথার উপরে উঠে বসেছে। এখন বাজে 2:37, অলমোস্ট আবার আগের দিনের মতো 3 ঘন্টা লেট। ওয়েদারটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়ে গেছে। আর সামনে আমাদের চলে এসছে বিহারের লাস্ট টোল প্লাজা, আর আমাদের ট্রিপের 9 নম্বর টোল প্লাজা। আর সামনে রয়েছে মোহানিয়া টোল প্লাজা। আমরা ক্রস করছি এখন মোহানিয়া টোল প্লাজা। এইটা হচ্ছে বিহারের লাস্ট টোল প্লাজা আমাদের ট্রিপের।
আর আমাদের আজকে ডে 2 এর সেকেন্ড টোল প্লাজা আর পুরো লাদাখ ট্রিপের 9 নম্বর টোল প্লাজা। তো এই টোল প্লাজার পরে আর মাত্র 15 কিলোমিটার, তারপরে কিন্তু আমরা পার করে যাব বিহার বর্ডার, আর বিহার বর্ডার পার করে ক্রস করে যাব ইউপির বর্ডার। যেহেতু এগুলো ইন্টার স্টেট বর্ডার, তাই এখানে সেরকম কোনো চেকপোস্ট থাকে না। আর যে গরমটা আমরা এক্সপেক্ট করেছিলাম বিহারে, যেহেতু আমরা একেবারে বৃষ্টির মধ্যে দিয়েই যাচ্ছি, তো সেই গরমটা আমাদের একেবারেই লাগছে না। আর আজকে রোদ থাকলেও এখন যে ওয়েদারটা রয়েছে এই মুহূর্তে, হঠাৎ করে পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো আমরা জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। এখান থেকে মেন রাস্তা দিয়ে উঠে চলে যাচ্ছে এদিকে থেকে সার্ভিস রোডটা নিয়ে দাঁড়িয়েছি। এখানে ট্যাঙ্ক ব্যাগে রেন কভারটা লাগাতে লাগাতে বৃষ্টিটা আবার থেমে গেল। তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। মানে ভাবছিলাম রেনকোট পরবো কি পরবো না, সে ভাবতে ভাবতে বৃষ্টিটা থেমে গেল, তো রেনকোটটা আর পরলাম না। তো আমরা আবার ওই সার্ভিস রোডটাই ধরবো। সার্ভিস রোডটা ধরে এই সামনের রাস্তা থেকে আমরা আবার ইউটার্ন নিয়ে নেবো। এই যে সামান্য বৃষ্টিটা হলো, এই বৃষ্টিতে কিন্তু পুরো কাদা হয়ে যাবে রাস্তাটা। আর পাশ দিয়ে যখন ট্রাকগুলো যাবে, পুরো কাদা জলটা আমাদের বাইকে, আমার গায়ে, সব জায়গায় মাখতে মাখতে যাবে। তো আমরা এখন পার করছি একটা করমনাশা রিভার। বিহার আর ইউপির যে বর্ডার, সেই বর্ডারটা হচ্ছে এই করমনাশা নদীর উপরে। আর এই যে ব্রিজটার উপর দিয়ে পার হচ্ছি, এই ব্রিজটার নাম হচ্ছে করমনাশা ব্রিজ। করমনাশা ব্রিজ আর রিভার পার করে আমরা বিহার ক্রস করে চলে আসলাম ইউপিতে। টোটাল আমরা বিহারের 208 কিলোমিটার রাইড করলাম। এখন আমরা ইউপিতে আজকে সারাটা দিন থাকবো। মোটামুটি ইউপি পার করতে পারবো বলে মনে হয় না, বাট চেষ্টা করবো আজকে ইউপি থেকে আমরা যতটা যেতে পারি ততটা গিয়ে আপনাদের সাথে সেইভাবেই ডিটেলস শেয়ার করব। রাস্তাটা ভেজা বলে ধুলোবালিটা একটু কম উঠছে, একটু হাওয়া মুখে লাগিয়ে নিচ্ছি, কারণ কন্টিনিউয়াসলি যদি আমি ভাইজারটা বন্ধ করে বাইক চালাই, আমার একটু অসুবিধা হয়ে যায়, সাফোকেশন হয়ে যায়। তো মুখে ঠিক হাওয়া না হলে ফিল হয় না যে আমি বাইক চালাচ্ছি। এই যে দেখাচ্ছে দেখুন এখানে বারাণসী সোজা, প্রয়াগরাজ সোজা। তো আমরা ইউপিতে ঢুকে এখন সোজা বারাণসীর দিকে যাব, প্রয়াগরাজের দিকেই যাব। সোজা রাস্তা, মেন রাস্তা, কোনো ডান দিক বা দিক না। নেক্সট দেখি সামনে কোথায় পেট্রোল পাম্প আছে, কারণ আমার বাইক রিজার্ভে 16 কিলোমিটার চলে গেছে। এফআই ইঞ্জিনে বেশিক্ষণ রিজার্ভে রাখতে নেই, তো তার জন্যই আমি চাইছি পেট্রোল পাম্পে তাড়াতাড়ি থেকে পেট্রোলে ভরে নিতে। বাইক রিজার্ভে গেলে কিন্তু আমার প্যালপিটেশন শুরু হয়ে যায়, কারণ যদি তেল না থাকে, বাইকে কিছু সমস্যা হয়, যদি কোনো প্রবলেম হয়, সেই টেনশনটা আমার মাথার মধ্যে কাজ করে। আরও যদি সিটির মধ্যে হতো কোনো ব্যাপার ছিল না, হয়তো আমি 30, 40, 50 কিলোমিটার চালিয়ে ফেলতে পারতাম রিজার্ভে। বাট রাইডে এসে রিস্কটা আমি কেন নেবো, যেখানে আমি অঝরে পেট্রোল পাম্প পাচ্ছি। সবই উল্টো দিকে পেট্রোল পাম্পগুলো। তো মুঘলসরাই সিটিকে আমরা বাইপাস করে আমরা চলে যাচ্ছি বারাণসীর দিকে। বাইক রিজার্ভে পড়ে গেছে, পরে 20 কিলোমিটার চলে গেছে। তো সামনে যে পেট্রোল পাম্প থাকবে সেখান থেকে তেলটা ভরে নিতে হবে বাইকের। কালকে সারাদিনে আমি 2000 টাকা তেল ভরেছিলাম টোটাল অ্যাপ্রক্স। সেই 2000 টাকার মধ্যে আমি প্রায় 115-20 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আর সোজা দেখাচ্ছে দেখুন, সোজা বারাণসী দেখাচ্ছে, প্রয়াগরাজ। আর লেফট সাইডে রাস্তা টার্ন নিচ্ছে হচ্ছে মুঘলসরাইয়ের দিকে। এই তো একটা ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পেলাম এইখানে। দেখি এখানে আশা করছি পেট্রোল পাওয়া যাবে, কারণ একটা বাইক দাঁড়িয়ে রয়েছে। কিতনা है রেট? 94। তো কলকাতায় কিন্তু পেট্রোলের রেট 105-106 টাকা। এখানে পেট্রোলের রেট দেখুন 94.61 পার লিটার। আর আমাদের ঝাড়খণ্ডে ছিল হচ্ছে 99, আরেকটা জায়গায় পেয়েছিলাম হচ্ছে 98। ফুল বাস छोड़ दीजिए। 10.46 লিটারের পেট্রোল ভরে নিলাম। টোটাল টাকা হলো 989 টাকা 62 পয়সা। এবার আমি নিশ্চিন্তে বাইকটা চালাতে পারবো, আর কোনো আমার টেনশন থাকবে না। মানে এখানে কিন্তু পেট্রোলের দাম বিশাল কম, 94 টাকা পার লিটার, 94.61 পার লিটার। বাপরে বাপ, মানে 10 টাকা পার লিটারে কম। বারাণসীতে আপনাদেরকে একটু গঙ্গার দর্শন করাবো। আমরা গঙ্গা মাতাকে নমস্কার করে তারপরে আমরা এগিয়ে যাব আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। ইউপিতে যতটা যাওয়া যায় আমরা চলে যাব। তো আমরা জাস্ট বারাণসীটা ঢুকতে চলেছি। আর
একদম গঙ্গা নদীর যে বারাণসী যে ব্রিজটা, গঙ্গা নদীর উপরে সেই ব্রিজের সামনেটাই রয়েছে, কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন সামনে, যদি আপনারা অলরেডি বারাণসী ঘুরে থাকেন তাহলে আপনাদের ভালোই লাগবে। গঙ্গা নদীটা আপনাদের চেনা পরিচিত, বারাণসীর গঙ্গা নদী। এই যে দেখুন গঙ্গা নদীটা দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। তো এখান থেকে তো আপনারা কিছু বুঝতে পারবেন না, আর আমি পুরো ট্রাকের মধ্যে ফেসে আছি। তো আপনারা একটা কাজ করুন, আপনারা পাখির চোখে গঙ্গা নদীটাকে এনজয় করুন। তো আমরা জাস্ট জ্যামটা পার করে, ব্রিজটা পার করে আমরা আরও এগিয়ে যাচ্ছি বারাণসী থেকে। তো কেমন লাগলো আপনাদের গঙ্গা নদীর ভিউ? আর এই সামনেই আসছে হচ্ছে ডাফি টোল প্লাজা, বারাণসীর ফার্স্ট টোল প্লাজা। আর আজকের ট্রিপের আমাদের 3 নম্বর টোল প্লাজা। আমাদের পুরো ট্রিপের মানে গতকাল থেকে আজ অবধি পুরো ট্রিপের 10 নম্বর টোল প্লাজা। এটা টোল প্লাজাটা কিন্তু বেশ বড়, 16-15টা কাউন্টার রয়েছে। আর আমরা ফ্রি লেন দিয়ে চলে যাচ্ছি, এই যে 2 হুইলার 3 হুইলারের লেন এটা। তো ডাফি টোল প্লাজাকে আমরা ক্রস করে ফেলছি। আমরা এখানে লোকাল লোকের সাথে কথা বললাম, তো বলল যে এই টোলটার পরে নাকি রাস্তাটা একটু ভালো। তো দেখা যাক এবার আমরা কতটা ভালো রাস্তা পাই, বাকিটা কপালের উপর। তো এই সামনে থেকে কিন্তু বারাণসী সিটিতে ঢোকার একটা রাস্তা আছে, রাস্তার ম্যাপে দেখাচ্ছে। আর আকাশটা দেখুন একবার, পুরো অরেঞ্জ, মানে গোধূলি লগ্নে আমরা পুরো বাইক চালাচ্ছি। আর গোধূলি লগ্নের কালারটা একবার দেখুন, পুরো সেই অরেঞ্জ কালার। সানসেট এখনও হয়নি, হয়তো হবে। আমাদের ওখানে সানসেটটা 5টা 5:30টাতে হয়, এখানে মনে হয় সানসেটটা হয়ে গেছে। আর জাস্ট তারপরে এই আকাশটা দেখুন একবার, পুরো গোধূলি। আমরা চেষ্টা করছি, টার্গেট করছি যে কানপুরের দিকে যাওয়ার, কানপুর যতটা যাওয়া যায়। তো এখান থেকে কানপুর 318 কিলোমিটার, যেতে সময় লাগবে গুগল বলছে প্রায় 11টা বেজে যাবে। তো দেখা যাক কতটা কি যেতে পারি। এই ব্যাগটা মনে হচ্ছে ঘুরে গেছে। हाँ जी, दिल्ली 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 से मनाली जाएंगे। हाँ ठीक है, निकलते চলো। তো আমি জাস্ট দাঁড়িয়েছিলাম, আমার লাগেজের একটা ব্যাগ, ছোট্ট ব্যাগ জাস্ট সাইড হয়ে বেরিয়ে গেছিলো, আর একটু বাদে হয়তো পড়ে যেতে পারতো। তো ওটার মধ্যে আমার জুতো ছিল, স্যান্ডেল আর শু ছিল, তার সাথে ছিল হচ্ছে উইন্টার থার্মাল। আর সামনে আসছে মির্জাপুর। তো আমরা যখন রাজস্থান যাচ্ছিলাম তখন কিন্তু আমরা মির্জাপুরে হল্ট দিয়েছিলাম ট্রেনে করে, বাট এখানে আমরা দাঁড়াবো না, যেহেতু বাইক নিয়ে যাচ্ছি। তো আমরা মির্জাপুর শহরটাকে বাইপাস করে যাব। আর মির্জাপুরের কথা শুনে মনে পড়লো, যারা মির্জাপুরের কালিম ভাইয়াকে চেনো, যারা মির্জাপুর দেখেছো সিজন 1, 2, 3, জানিও কমেন্ট করে কারা কারা দেখেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখুন, এখানে হাইওয়ে দিয়ে সবাই যাচ্ছে 2-3 বাইকে করে, কেউ হেলমেট পরে নেই। হাইওয়ে দিয়ে যাচ্ছে একটা NH-19, বাট কারোর মাথায় হেলমেট নেই, 2-3 তো प्रयागराज 96, कानपुर 304, दिल्ली 772। तो दिल्ली बहुत दूर है भाई साहब, কিন্তু আমরা কানপুর পর্যন্ত যেতেই পারি। তো চেষ্টা আছে কানপুর অবধি যাওয়ার। লেটস হোপ ফর দ্য বেস্ট। আকাশ কিন্তু সেই রং নিয়ে রয়েছে এখনও অবধি, আধা ঘন্টা হয়ে গেল আকাশ সেই একই রঙে রয়েছে। আগ্রা দেখাচ্ছে 570। আমাদের বাঁদিকের রাস্তাটা মির্জাপুরের দিকে চলে যাচ্ছে, আর সামনে প্রয়াগরাজ 80, কানপুর 288 আর দিল্লি 757। আকাশটা কিন্তু অরেঞ্জ কালার থেকে এবার আস্তে আস্তে পিঙ্ক কালারের দিকে গেছে। সামনে আসছে 1 কিলোমিটারের টোল। এই টোল প্লাজাটার নাম হচ্ছে লালানগর টোল প্লাজা। আর আজকে আমাদের রাইডের 4 নম্বর টোল প্লাজা। এটা ট্রিপের এন্টায়ার ট্রিপের কিন্তু আমাদের 11 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এই টোল প্লাজাটা কিন্তু AH1 মানে এশিয়ান হাইওয়ের উপরে রয়েছে। আমরা NH-19 ছিলাম, তারপরে NH-19 কিছুটা অংশ AH1 হয়ে যায়, আবার AH1 থেকে আবার NH-19 হয়ে যাবে। তো কানপুর বাঁদিকে, প্রয়াগরাজ হচ্ছে ডান দিকে। কানপুর হচ্ছে 231 কিলোমিটার। তো আমরা প্রয়াগরাজ ঢুকবো না, প্রয়াগরাজ সিটি দিয়ে গেলে অনেকটা টাইম লাগবে। তো আমরা কানপুরের জন্য লেফট সাইডের রাস্তাটা নেব। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, রাতের অন্ধকারে এইটা যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজের দিকে, আর আমরা কানপুরের দিকে বাদিক দিয়ে নিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে আমরা রাস্তাটা ধরছি। জাস্ট 500 মিটার সামনে দেখাচ্ছে আমাদের একটা টোল প্লাজা, আর ইউপির এটা সেকেন্ড টোল প্লাজা। আর আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা হান্ডিয়া টোল প্লাজা। 12 নম্বর টোল প্লাজা হচ্ছে এই হান্ডিয়া টোল প্লাজা। তো আমরা জাস্ট ক্রস করে গেলাম, এখানেও কোনো আমাদের টোল দিতে হবে না বাইকের জন্য। আর দেখাচ্ছে মাত্র 4 ঘন্টা লাগবে
আমরা যেভাবে স্পিড মেনটেন করে চালাচ্ছি হাইওয়েতে, আর রাস্তা ভীষণ ভালো, মানে এই যে এতক্ষণ ধরে আসলাম আমি, ভীষণ ভালো রাস্তা। বারাণসীর পথ থেকে কিন্তু প্রয়াগরাজ পর্যন্ত রাস্তা, হাইওয়েটা দারুণ সুন্দর। এবার দেখতে হবে যে আমাকে এই প্রয়াগরাজ বাইপাস করে এই কানপুরের রাস্তাটা কীরকম। আর রাতের বেলা কিন্তু এই রিফ্লেকটিভগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন অ্যারো দেওয়া রয়েছে, রাস্তাটা যে বাঁদিকে ঘুরছে সেই অ্যারোটা দেওয়া রয়েছে, তো রিফ্লেকশনগুলো খুব ভালো লাগছে দেখতে। রাতের অন্ধকার তো সেরকমভাবে কিছু দেখানো যাচ্ছে না, শুধু রাস্তাতে আমাদের যে বাইকের ফগ লাইটগুলো আছে সেই ফগ লাইটের আলোতেই যেটুকু দেখা যাচ্ছে। তো আজকে সারাদিনে প্রায় 300 কিলোমিটার কভার করে তো আমরা খিদে পেয়েছে, তো খাওয়ার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো দেখি ভিতরে খাওয়া দাওয়া কি আছে, দেখে মনে হচ্ছে ভালোই পকেটটা খসবে আজকে। তো আমরা রাজপুত হোটেলে ঢুকলাম, কানপুর থেকে 160-70 কিলোমিটার আগে এই হোটেলটা। এটা একটা ভেজ হোটেল, আমরা জানতাম না, ঢুকে গেছি, বাট এখন ঢুকে গেছি যখন ভেজই খেয়ে নেবো, কোনো প্রবলেম নেই। বাট তার জন্য আমরা তন্দুরি রুটি আর পনির বাটার মশলা অর্ডার করেছি। তো তন্দুরি রুটি এখানে পার পিস 8 টাকা করে, আর পনির বাটার মশলা হচ্ছে 210 টাকা প্লেট। এক প্লেট কিন্তু দুজন মিলে খাওয়া যাবে ওরা বললো, তো এটা অর্ডার দিয়ে দিয়েছি। আর কানপুর এখনও 170 কিলোমিটার দূরে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা কানপুরের পথে রওনা দেবো। তো এখানে দাঁড়ানোর আগে গুগল দেখাচ্ছিল যে কানপুর যেতে আমাদের রাত 11টা বেজে যাবে, তো এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য 1 ঘন্টা ব্রেক হয়ে যাবে, তো প্রবলেম আমরা 12টার আগে পৌঁছতে পারবো না। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে কানপুরের উদ্দেশ্যে। তো আমাদের তন্দুরি রুটি আর পনির বাটার মশলা চলে এসছে, এর সাথে আছে হচ্ছে স্যালাড। সুরজিৎ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের ডিনার মোটামুটি আমরা করে নিয়েছি, আর রাতে খাওয়ারের কোনো ব্যাপার নেই। রেডি, প্যাকিং রেডি, সুরজিতও রেডি। তো আমরা এবার বেরিয়ে যাব। যেতে সময় লেগে যাবে প্রায় 12টা বেজে যাবে। আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়া এখানে প্রাইস একটু বেশিই হবে, বাট প্রাইস রিজনেবল ছিল। তন্দুরি রুটি যেমন 8 টাকা করে নিল, আমাদের ওখানেই তো তন্দুরি রুটি 15 টাকা করে নেয়। পেট ভরে খেয়ে নিয়েছি, আর কি চাই। এবার একদম সোজা কানপুরে গিয়ে দাঁড়াবো। তো আমরা পৌঁছে গেছি, এরপরে আরেকটা টোল প্লাজা জাস্ট হোটেল থেকে ওভারঅল ট্রিপের 13 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। সো কোকরাজ টোল প্লাজাকে আমরা এক্সিট করে ফেললাম। দেখি এবার রাস্তা কীরকম। আর এখানে কিন্তু প্রচুর ধাবা রয়েছে আশেপাশে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটাও ভালো ছিল, আর এখানেও অনেকগুলো ধাবা আছে, আপনারা চাইলে রাতের ডিনার সারার জন্য এখানে দিয়ে যেতে পারেন। কানপুর 160 কিলোমিটার, দিল্লি 631 কিলোমিটার। তো আজকে তো দিল্লি যাওয়া সম্ভব না অফকোর্স, কালকে আমরা অবশ্যই দিল্লি যাব, বাট আজকে কানপুর 160 কিলোমিটার হচ্ছে আমাদের ডেস্টিনেশন। প্রচুর হোটেল আছে, প্রচুর ধাবা রয়েছে রাস্তার পাশে একদম, কিন্তু আপনারা চাইলে, মানে আমরা তো বারাণসী থেকে বেরিয়ে অনেক রাত হয়ে গেল, আপনারা যদি কখনো এরকম রাতের বেলা কানপুরের পথে যান তাহলে চাইলে কিন্তু আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবেন রাতের। এখান থেকে টোল রোড স্টার্ট হচ্ছে আগ্রা 429। তো চলুন, রাতে তো সেরকমভাবে দেখাতে পাচ্ছি না, এইভাবেই আমরা এগোতে থাকি কানপুরের দিকে। তো আমরা একটা টোলগেটের সামনে এসে পৌঁছেছি। এই টোলগেটটার নামটা কিছু বুঝতে পারছি না, বাট আজকের ট্রিপের 7 নম্বর টোল প্লাজা NH2-তে, আর ওভারঅল ট্রিপের 14 নম্বর টোল প্লাজা। তো ফতেপুর থেকে 41 কিলোমিটার আগে, আর কানপুর থেকে 121 কিলোমিটার আগে এই টোল প্লাজাটা পড়ে। তো আমরা কিন্তু এখনও কানপুরের রাস্তাতেই আছি, আর 63 কিলোমিটার বাকি কানপুর পৌঁছাতে। দেহরি থেকে এখনও পর্যন্ত 400 কিলোমিটার ক্রস করে ফেলেছি, আর আমার বাইক এখন রিজার্ভে চলে গেছে, পেট্রোলটা ভরতে হবে খুব তাড়াতাড়ি। বাট হাইওয়ে যেহেতু একেবারে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, তো পেট্রোল পাম্পগুলো সব নিচ দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে, আর আমরা মিস করে যাচ্ছি। তো যার ফলে পেট্রোলটা ভরা হচ্ছে না। তো সামনে দেখবো এবার যে পেট্রোল পাম্প পাবো সেখানেই ভরবো। আর কাল থেকে আজ অবধি টোটাল 943 কিলোমিটার আমরা কভার করেছি। তো এই টোটাল 943 কিলোমিটারটা কিন্তু একদম বাড়ি থেকে এই এখনও পর্যন্ত। আর এই রকম আপডেটটা কিন্তু আমি প্রত্যেক দিন, মানে টোটাল কত কিলোমিটার ট্রিপের আর ডে ওয়াইজ কত কিলোমিটার, আমরা সেই আপডেটটা দিতে থাকবো। এখানে দেখা যাচ্ছে দিল্লি 530, মরিনা 353, আর গোয়ালিয়র 329। ফাইনালি আমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেলাম, একেবারে বাইক রিজার্ভে। 33 কিলোমিটার চলে গেছে। कितना चल रहा है रेट पेट्रोल का? 94.89। সুরজিৎ ঘুম পাচ্ছে। 10.44 লিটার। তো পেট্রোল ভরে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। 110 কিলোমিটার রাইড করার পরে এই ফার্স্ট রেস্ট নিলাম আজকে, কোমর টোমর ব্যথা হয়ে গেছিলো। একদম সোজা কানপুরে হোটেলের সামনে গিয়ে, মানে হোটেল তো আমরা এখনও চুজ করিনি, যেরকমটা আমরা আগের দিনও বললাম যে আমরা কোনো হোটেল সিলেক্ট করে বুক করে আসিনি, কারণ কখন পৌঁছাবো কিছু জানি না। তো সেই হিসাবে আমরা কানপুরে পৌঁছে একদম সিটির মধ্যে ঢুকে আশা করছি আগের দিনের মতো আজকেও কানপুরে একটা ভালো হোটেল পেয়ে যাব। এসি হোটেল লাগবে অবশ্যই। এই টোল প্লাজার নামটাও এখানে কোথাও লেখা নেই।
আজকের দিনের 8 নম্বর টোল প্লাজা, আর ওভারঅল ট্রিপের কিন্তু এইটা 15 নম্বর টোল প্লাজা। টোল প্লাজার নামগুলো না জানলে খুব মুশকিল। আগে টোল প্লাজাগুলো যেরকম আমরা নাম জানতাম, আর এই আবার উল্টো দিকে যাচ্ছিলাম। যাই হোক, রাত গেই বাদ গেই, অত ভেবে লাভ নেই, আমাদেরকে কানপুর পৌঁছাতে হবে, আর আমরা কানপুর প্রায় পৌঁছে গেছি। আজকেও যদি সারাটা দিন বৃষ্টি হতো তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। তো ফাইনালি কিন্তু আমরা কানপুর ঢুকে গেলাম, আর গোটা ট্রিপে আমরা টোটাল 1000 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর 1-2 কিলোমিটারের মধ্যে আমরা কানপুর সিটির একটা সার্ভিস লেন ধরবো, যেখান থেকে আমরা কানপুর সিটিতে ঢুকে যাব। তো এখান থেকে দিল্লি সোজা 471 কিলোমিটার। আমরা আজকে যাব না, বাট আমরা কালকে যাব। কালকেও কিন্তু আমাদের 12টায় বেরিয়েছিল আমাদের দেহেরি পৌঁছাতে, আর আজকে অবশ্য কালকে আমরা বেরিয়েছিলাম কিন্তু বাড়ি থেকে 6টার সময়, আর আজকে আমরা দুপুর 12টায় বেরিয়ে রাত 12টায় পৌঁছালাম। তো এখান থেকে সোজা রাস্তাটা পার হব। সিগন্যাল তো কিছু দেখছি না এখানে, যাই না সিগন্যালের কোনো ব্যাপার আছে কি না। তো আমরা ফাইনালি কানপুরে একটা হোটেল পেয়ে গেলাম। হোটেলের নাম হচ্ছে দ্য সান সিটি হোটেল। তো এখানে আমরা এক রাতের জন্য একটা রুম নিয়ে নিলাম, আর রুম কস্ট পড়লো কিন্তু আমাদের 1000 টাকা। 1200 টাকা চাইছিল এসি রুম। তো আমরা একটু বার্গেন করলাম, বললাম অনেক দূর থেকে এসেছি, অনেক রাত হয়ে গেছে, কাল সকাল সকাল বেরিয়ে যাব। অনেক রিকোয়েস্ট করার পর ওরা 1000 টাকাতে রাজি হলো। তো 1000 টাকা দিয়ে আমরা রুমটা বুক করলাম। তো আমরা রুম নিচে হচ্ছে 102, এই হচ্ছে রুম। বড় কিং সাইজ বেড আছে, 3 জন মানুষ শুতে পারবে, বাট আমরা 2 জন। আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, চেয়ার আছে, ছোট বেডসাইড টেবিল আছে, এখানে টিভি, এদিকে একটা টি টেবিল আছে। আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কোমোড, ওপরে গিজার আছে, বেসিন আছে একটা। তো রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে আজকে বাকি কথাটা বলছি। তো ফ্রেশ হয়ে গেছি, এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে পুরো দিনের কত খরচা হলো, কত টাকা তেল ভরলাম এবং কি এক্সপিরিয়েন্স আমরা আজকে গ্যাদার করলাম। তো সবার প্রথমে বলি হচ্ছে পেট্রোল কত টাকার লাগলো। তো আমি আজকে হিসাব করে দেখলাম যে আমার আজকে টোটাল 1980 টাকার পেট্রোল লেগেছে। মানে এখানে যেহেতু পেট্রোলের দামটা একটু কম, তো টোটাল আমি 21 লিটার পেট্রোল ভরেছি আজকে সারাদিনে। বাট তার মধ্যে কিন্তু 80 থেকে 85% পেট্রোল এখনও বাইকে রয়েছে, যেটা আমরা কালকে আমরা আরও বাকি রাইড করতে পারবো। আর পেট্রোল ছাড়া তারপরে আমরা আজকে হোটেল নিলাম। হোটেলের জন্য আমাদের খরচা হয়েছে 1000 টাকা। তো পার হেড 500 টাকা আমার খরচা হলো, আর এই হোটেলে 100 টাকার জলের পিছনে খরচা হলো। আর আজকে সারাদিনে আমরা যা খাওয়া দাওয়া করেছি, সেই খাওয়া দাওয়াতে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর একটু টি ব্রেক, সেইগুলোতে মোটামুটি আমার 380 টাকা খরচা হয়েছে। এই খাওয়া দাওয়া ছাড়া আর আমাদের সেরকম কোনো খরচাপাতি হয়নি বাইরে। তো ওভারঅল খরচা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার দাঁড়াচ্ছে 2910 টাকা। আর এই 2910 টাকার মধ্যে কিন্তু পুরো পেট্রোল কস্টিংটাও রয়েছে। আর রাস্তার কন্ডিশন যদি বলি, বারাণসী পর্যন্ত মানে সব আমাদের দেহেরি থেকে 130 কিলোমিটারের পর বারাণসী পৌঁছানোর পর থেকে রাস্তা পুরো মাখনের মতো। আমরা কানপুর এসে পৌঁছালাম আজকে, রাস্তা মানে কোথাও কোনো গাড্ডা ঠাড্ডা কিচ্ছু নেই, মানে কন্টিনিউ আমরা 80 থেকে 100-র মধ্যে ক্রুজ করে একের পর এক টোল বুথ পার করে যাচ্ছি। রাস্তার এক্সপিরিয়েন্স অসাধারণ সুন্দর, খাওয়া দাওয়ার দোকান প্রচুর, পেট্রোল পাম্প প্রচুর রয়েছে। তো আপনাদের কানপুর আসতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এই ভিডিওটাকে আমি আর বাড়াচ্ছি না, অলরেডি আমরা অনেক রাত হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো এখন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে সকালবেলা আমাদের ডে 3 শুরু হবে কানপুর থেকে টুয়ার্ডস আগ্রা দিল্লি হয়ে। তো আমরা চেষ্টা করবো কালকে যদি আমরা আগ্রাতে তাজমহলটা কভার করতে পারি। তো দেখা হচ্ছে আবার ডে 3 ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।